জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন হেফাজতের নেতা মামুনুল হক। এই সময়ে সংগঠনের আরেক নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। দুপুরে বাইতুল মুকাররম মসজিদ এলাকায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে বক্তারা বলেন, মুসলমানদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে আবারও শাপলা চত্বর দেখতে হবে। হেফাজতের নেতারা অভিযোগ করেন, আইনজীবী সাইফুল ইসলামকে হত্যায় ইন্ধন দিয়েছেন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। দেশে কোনো সংগঠন সন্ত্রাসী কার্যক্রম চালালে দেশের মানুষ একত্রিত হয়ে রুখে দিবে বলে হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা। তারা বলেন, আইনজীবী হত্যার পেছনে যাদের উস্কানি রয়েছে সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। শহীদ আলী হত্যাকাণ্ডের জন্য ইসকনের স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে তার স্পন্সরদের বিরুদ্ধে চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। জুমার নামাজের পর জমিয়তুল ফালাহ জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। পরে নগরীর ২ নম্বর গেট এলাকায় সমবেত হয়ে সমাবেশ করেন কয়েক হাজার মুসল্লি। এ সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন তারা। একই সাথে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করেন মুসল্লিরা। ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানান বক্তারা। সেই সাথে আলিফ হত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা। এছাড়া একই দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। দুপুরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় ইসকন ভারতের ইশারায় মাথা ছাড়া দিয়ে উঠছে বলে জানান বক্তারা। দেশকে অস্থিতিশীল করতে বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ধর্ম উপদেষ্টা। চট্টগ্রামে নিহত সরকারি কৌশলী সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে কথা বলেন তিনি। এ সময় হত্যায় জড়িত ব্যক্তি বা সংগঠন কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইসকন নিষিদ্ধের বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান করা হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। ইসকন নেতা গ্রেফতারের প্রতিবাদে ভারত বিবৃতি দিলেও জুলাই আগস্টে গণহত্যা ও আইনজীবী হত্যা নিয়ে কোনো বিবৃতি দেয়নি দেশটি। এটি পক্ষপাতমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশকে স্বৈরশাসক মুক্ত করার জন্য যারা গুম, খুন, হয়রানি হয়েছেন তাদের সাথে রক্তের সাথে বেইমানি করা যাবে না। সঠিক নির্বাচন না হওয়ার পেছনে যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের সবাই দেশের শত্রু বলে মন্তব্য করেন তিনি। সবাইকে সতর্ক থাকতে বলে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশের অর্থ পাচার করে বাইরে থেকে নানা ষড়যন্ত্র করছে প্রতিপক্ষ, তাই তাদের প্রতিহত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। বহুবার রক্ত দিয়েছে, কিন্তু বহু বছর তারা এই দেশের মানুষকে লুণ্ঠন করে প্রচুর টাকার মালিক হয়েছে। দেশে বিদেশে তাদের অনেক টাকা, দেশে বিদেশে তাদের অনেক সুবিধাভোগী। তারা নানা নামে, নানা কৌশলে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আন্দোলনের সাফল্যটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যদি ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে না পারি, তাহলে তারা কিন্তু ওই পরাজয়ের প্রতিশোধ নিয়ে ফেলবে।
সরকারের সহযোগিতা ছাড়া শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। শুক্রবার সকালে রাজধানী ঢাকার এফটিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন সহ সব ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। সংস্কার না করেই নির্বাচন হলে আগের পরিস্থিতি তৈরির শঙ্কা রয়েছে। এছাড়াও গেল কয়েকটি নির্বাচনে যারা কারচুপি সহ অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এক্ষেত্রে সবার আগে আইনের আওতায় আনা উচিত পূর্বে গঠিত কমিশনগুলোকে। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমগুলো চিহ্নিত করতে হবে। তিনি বলেন, নির্বাচন একদিনের বিষয় নয়, শুরু হয় ভোটার তালিকা হালনাগাদের মধ্য দিয়ে। সব নাগরিকদের এনআইডি কার্ড নিশ্চিত করা গেলে সেখান থেকেই ভোটার তালিকা প্রণয়ন করা যাবে। আলাদা ভোটার তালিকার প্রয়োজন হবে না। ডক্টর বদিউল আলম জানান, 31 ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে প্রতিবেদন জমা দেবে কমিশন। সরকার মানে কি? সরকার মানে প্রশাসন, সরকার মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তারা যদি নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সবচেয়ে সুষ্ঠু, সবচেয়ে কার্যকর নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং খাতকে ধ্বংস করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদেশে বেগমপাড়া তৈরি করেছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দিয়ে তারা এই কথা বলেন। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের ব্যাংকগুলো লুট করেছে। নির্বাচন ব্যবস্থা বিগত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করায় সংস্কার প্রয়োজন। তাই যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিতে হবে। জামায়াতে ইসলামীর নেতারা বলেন, অনেক ক্ষেত্রে জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করে। এটা যদি না হয় তাহলে এই নির্বাচন হবে না। এই নির্বাচন অতীতে যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি ওই রকমই নির্বাচন একটা হইতে পারে, যার আলামত আপনারা 2014-তে দেখেছেন, 2018-তে দেখেছেন, 2024-এ দেখেছেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তারা চুরি করে নিয়ে গেছে, বিভিন্ন ব্যাংকে লুটপাট করেছে, টাকাগুলো তারা পাচার করেছে বিদেশে, বেগমপাড়া তৈরি করেছে এবং ব্যাংকে টাকার সংকট সৃষ্টি হয়েছে। ভারত সহ দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলনের নেতারা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে সমাবেশ ও মিছিল করে গণসংহতি আন্দোলন। পরে বক্তারা বলেন, দেশে বিভক্তির রাজনীতি না করে সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনীয় সংস্কার দ্রুত করারও দাবি জানান বক্তারা। আবার একজন রাষ্ট্রীয় আমাদের দলের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান করব এবং আমাদের দেশকে সুসংহত করব। হিন্দুত্ববাদী আপনি বলেন যে আর একজন লোককে মারেন ততদিন। ময়মনসিংহের মাসকান্দায় বিসিক শিল্পনগরীতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সকাল 10টার দিকে বিসিকের কীটনাশকের কারখানায় আগুনের সূত্রপাত হয়। এ সময় গোডাউনে কেমিক্যাল থাকায় দ্রুতই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে বিসিক শিল্পনগরীতে পানির ব্যবস্থা না থাকায় নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও 6টি ইউনিট। এ সময় পুড়ে যায় গোডাউনের সার, কীটনাশক ও কেমিক্যাল। এতে প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আগুনের কোনোভাবে শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি। এটা গোডাউন হিসেবে রাখছিল, এগুলো মালই ছিল কীটনাশক আর বালাইনাশক আর সার। একটা বড় যদি এখানে একটা রিজার্ভ পানির ব্যবস্থা রাখতো তাহলে কিন্তু আপনার এই ক্ষয়ক্ষতিটা আরো কমানো যেত। যেটুকু দেখছেন ধোয়া এটা থাকে, এটা ধোয়াটা এটা আস্তে সবই নর্মাল হয়ে যাবে। আমরা এখন অবস্থান করতেছি।
আগুন বাড়ার কোনো সম্ভাবনা নেই, আগুন তো পুরোপুরি নিয়ন্ত্রণে। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপইয়ার্ড ও দেশের একমাত্র গাড়ি প্রস্তুত কারখানা প্রগতি ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। শুক্রবার সীতাকুণ্ডের বিভিন্ন শিপইয়ার্ড ঘুরে কাজের পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন তিনি। তার উপস্থিতিতে শিপইয়ার্ড মালিকরা এই শিল্পের বর্তমান সংকট ও সমস্যার কথা তুলে ধরে বলেন, সাম্প্রতিক ডলার সংকটের কারণে জাহাজ কেনা সম্ভব হচ্ছে না। এতে একদিকে তৈরি হয়েছে কাঁচামাল সংকট, অপরদিকে বাজারে পণ্যের চাহিদাও কমছে। এছাড়া শিপ ব্রেকিং শিল্পে শ্রমিক দুর্ঘটনা ও পরিবেশ দূষণ নিয়ে একটি মহল নেতিবাচক প্রচারণা করায় এই খাতে প্রতিযোগী দেশগুলো এগিয়ে গেলেও বাংলাদেশ পিছিয়ে পড়ছে। শিপইয়ার্ড পরিদর্শন শেষে উপদেষ্টা দেশের একমাত্র গাড়ির তৈরির প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিকে কোরিয়ান দুটি গাড়ির উদ্বোধন করেন। কক্সবাজার সমুদ্র সৈকতের শীতের গল্পটা যেন একটু ভিন্ন হয়ে ধরা দেয় হাজারো পর্যটকের কাছে। বিশ্বের সর্ববৃহৎ এই সমুদ্র সৈকত সহ অন্যান্য দর্শনীয় স্থান দেখতে শীতকালের ভিড়টাই সবার কাছে বড় হয়ে ধরা পড়ে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। মনতোষ, সৈকতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন? পর্যটন ব্যবসা নিয়ে বিস্তারিত জানাবেন। যেমনটা বলছিলেন যে কক্সবাজারের শীতের মৌসুমে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটির আলাদা একটি আবেদন রয়েছে। মানুষজন এখানে নানা সময় বেড়াতে দিক থেকে এবারের মৌসুমটা আসলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য অত্যন্ত আশীর্বাদ হয়ে এসেছে আসলে। প্রচুর পর্যটক মৌসুমের প্রবণতা অব্যাহত রয়েছে এবং আমরা দেখছি যে আজকে সকালে এখানে পর্যটকের অত্যন্ত আশীর্বাদ হয়ে এসেছে আসলে, এবং প্রচুর পর্যটক মৌসুমের শুরু থেকেই কক্সবাজারে আসা শুরু করেছেন এবং সেই প্রবণতাটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং আমরা দেখছি যে আজকে সকালেও এখানে পর্যটকের একেবারে উপচে পড়া ভিড় এবং বিকেলে সেই ভিড়টি আরো উপচে পড়া ভিড়ে রূপ নিয়েছে। এবং আমরা দেখছি যে জেলা শহরের যে জায়গাগুলো রয়েছে, পর্যটন স্পটগুলো রয়েছে, সবখানেই কিন্তু বিশেষ করে এখানে সৈকত ছাড়াও এখানে হিমছড়ি, ইনানি, দুরিয়ানগর কিংবা এখানকার যে বৌদ্ধ মন্দির রয়েছে, মহেশখালী উপজেলার যে আদিনাথ মন্দিরটি রয়েছে, সবখানেই কিন্তু পর্যটকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আছে। এবং এই উপস্থিতির কারণে এখানকার যে আশপাশের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সবখানেই কিন্তু একটা স্থবিরতা কাটিয়ে একটা চাঙা ভাব এসেছে। এবং এই চাঙা ভাবের কারণে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি যেমন আছে, তেমনি তাদের আশাও আসলে তাদের মনে আশারও সঞ্চার হয়েছে। এই সময়টা তারা ভালো সময়টা তারা আগামী মার্চ পর্যন্ত পার করবেন এবং বিনিয়োগ কিন্তু এই শীত মৌসুমটি ঘিরে তাদের ব্যবসা বাণিজ্যগুলোকে করেছিলেন এবং সেই বিনিয়োগকে তারা লাভের মুখ ইতিমধ্যে তারা দেখতে শুরু করেছেন। সেই পরিস্থিতিটা থাকবে বলে তারা আশা করছেন। আমরা সৈকত ছাড়াও এখানে দেখেছি যে পারমিট যে হকাররা রয়েছেন তারা আশা করছেন। আমরা সৈকত ছাড়াও এখানে দেখেছি যে এখানে যে বার্মিস পণ্যের দোকান রয়েছে, সৈকত কেন্দ্রিক হাজার কানেক যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এখানকার যে হকাররা রয়েছেন, এর বাইরে ফটোগ্রাফার কিংবা এখানে জেটিস্কি চালকরা রয়েছেন, সবার মাঝে কিন্তু একটা আনন্দমুখর পরিবেশ, একটা স্বস্তি এখন বিরাজ করছে, যেহেতু প্রচুর পর্যটক কক্সবাজারে রয়েছেন। এবং তারা এখানকার যে বিশেষ করে শুটকির দোকানগুলোতে আমরা দেখেছি যে পর্যটকদের পদচারণা বেড়েছে এবং সেই প্রতিষ্ঠানগুলোতে বেচা কেনাও কিন্তু বেড়েছে স্বাভাবিকভাবে, যেহেতু মানুষের উপস্থিতি বেড়েছে। একইভাবে এখানে যে রেস্তোরাঁ কিংবা হোটেলের কথা যদি বলি, এখানে আজকে 70 থেকে 80% পর্যন্ত কক্ষ হোটেলগুলোতে বুকিং রয়েছে। এবং এই পরিস্থিতিটার কারণে কিন্তু এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তারা অত্যন্ত খুশি রয়েছেন। এই ছিল নোমান আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। কক্সবাজারে জমে উঠেছে পর্যটন ব্যবসা, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। চলে যাচ্ছি পরের খবরে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুদিনব্যাপী চাকরি উৎসব। শুক্রবার আশুলিয়ায় ক্যাম্পাসটির মূল ক্যাম্পাসে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
সকালে চাকরি উৎসবের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আখতার। 2 দিনব্যাপী এই উৎসবে অংশ নেয় 250-র বেশি প্রতিষ্ঠান। এতে 2500-এর বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এরকম আয়োজনে শিক্ষিত বেকারের সংখ্যা কমবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই উৎসবে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর SM মাহবুবুল হক মজুমদার। এতে আরও অংশ নেন মাইক্রোসফটের বাংলাদেশ, ভুটান ও নেপাল অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক। বগুড়ায় শুরু হয়েছে 2 দিনব্যাপী কবি সম্মেলন। বগুড়া লেখক চক্রের 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের আয়োজন করা হয়। সকালে কবি সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। আমন্ত্রিত কবিদের নিয়ে কথা ও কবিতায় উপযোগী তারুণ্য সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া কবি সম্মেলনকে ঘিরে আয়োজন করা হয়েছে পিঠা উৎসবের। এখানে আয়োজিত বই মেলায় পাওয়া যায় বিভিন্ন কবি সাহিত্যিকদের বই। স্থানীয় তরুণ কবিদের উৎসাহ দিতেই এই বই মেলার আয়োজন করা হয়েছে। একই সাথে প্রবীণ কবিদের সান্নিধ্যে তরুণ কবিদের লেখার মান উন্নয়ন করা হবে বলে মনে করছেন আয়োজক ও আমন্ত্রিত কবিরা। আওয়ামী লীগের সাথে যত বড় সাম্রাজ্যবাদী সাহায্যই থাকুক না কেন, এই দেশে তাদের মতো ফ্যাসিবাদী সরকার আর ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান। শুক্রবার যাত্রাবাড়ির শহীদী ঐক্য চত্বরে জুলাই আন্দোলনের যাত্রাবাড়ির শহীদদের স্মরণে আয়োজিত জনসভায় এই কথা বলেন তিনি। এ সময় যাত্রাবাড়িতে নিহত 58 জন শহীদের পরিবারের পুনর্বাসন নিয়ে সরকারের দ্রুত সাহায্য আশা করেন তিনি। পাশাপাশি যাত্রাবাড়ির শব্দ দূষণ, রাস্তাঘাট পরিষ্কার ও সংস্কার, বাসস্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ ও ব্যবসায়ীদের সঠিকভাবে পরিচালনা নিয়েও কথা বলেন তিনি। যাত্রাবাড়িতে মানুষ কিভাবে বাস করছে, প্রত্যেক দিনের হয়রানি এবং ভোগান্তি তাদেরকে কিভাবে কষ্ট দিচ্ছে। এরপরে আমরা দেখেছি রাজনৈতিক ছত্রছায়ার চাঁদাবাজি। প্রত্যেকটা বাস স্ট্যান্ড এবং টেম্পো স্ট্যান্ড নতুন চাঁদাবাজদের দখলে গেছে। শাহবাগে জাগ্রত স্তম্ভ স্থাপন সহ ডিসেম্বর জুড়ে আবারও গ্রাফিতি আঁকা হবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের স্লোগান মুছে দেওয়ার প্রতিবাদে গ্রাফিতি ও স্লোগান পুনর্লিখন কর্মসূচি ঘোষণা করা হয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জানান, সরকার ভিন্ন খাতে নজর দিচ্ছে। তিনি জানান, ভাস্কর্য নির্মাণ করা হবে জুলাই আগস্টের স্মৃতি নিয়ে। বলেন, বঙ্গবন্ধু কর্নারের পরিবর্তে বাংলাদেশ কর্নার করা হবে। আর সরকার না চাইলেই নিজেদের অর্থায়নে জুলাই আগস্টের স্মৃতি ধরে রাখবে ইনকিলাব মঞ্চ। আহ্বায়ক আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে, এটা ষড়যন্ত্র। সরকারের দায় আছে এতে। আমরা যে জাগ্রত জুলাই নামে যে স্মৃতিস্তম্ভ করতে বলেছি, আমরা চাই এটাকে যত কম বাজেটে, আপনারা আমাদেরকে বলেন আমরা বাজেট করে দিব, এবং সরকার যদি বলে ইনকিলাব মঞ্চ এটা করুক, তারা অনুমতি দিলে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় সরকারের অনুমতি নিয়ে আমরা ইনশাল্লাহ ফান্ডিং করে দিব। 1 টাকাও রাষ্ট্রের খরচ করতে হবে না। ফজরের নামাজের পর আমবায়ানের মধ্য দিয়ে টঙ্গীর ইজতেমা ময়দানে শুরু হয়েছে শুরাই নেজামের 5 দিনের জোর। এখান থেকেই সিদ্ধান্ত হবে কিভাবে 2025 সালের বিশ্ব ইজতেমা সফল করা যায়। আগামী মঙ্গলবার বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হবে এই জোর। প্রতি বছরই ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোর হয়ে থাকে। জোরকে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরের শুরাই নেজামের শুরাই নিজামের মুরব্বীগণ তুরাগ তীরে একত্রিত হন। শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এই জোর কেবল 3 চিল্লার ও 1 চিল্লার সাথীরা অংশ নিয়েছে। ইসরায়েলের নির্বিচার হামলা ও আক্রমণের প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লং মার্চ করেছে ছাত্র জনতা। শুক্রবার বিকেল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর ও শহীদ মিনার হয়ে পুনরায় একই স্থানে শেষ হয় লং মার্চটি। মিছিলে স্লোগানের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবের অনুপ্রেরণা যেই ফিলিস্তিন, সেই দেশটিতে এখনও হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। তাই ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার যে পতন হয়েছে, সেই আন্দোলন ফিলিস্তিনি নারী শিশুর জন্য অব্যাহত রাখা হবে বলে জানায় অংশগ্রহণকারীরা।
আগামী 21 ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তায় চ্যারিটি কনসার্ট আয়োজন করবে স্পিরিটস অফ জুলাই। সহযোগিতা করবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। কনসার্ট মাতাবেন বিখ্যাত পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। বিনা পারিশ্রমিকে কনসার্টে গাইবেন তিনি। কনসার্ট থেকে আয়কৃত অর্থ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে বলে জানান আয়োজকরা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে কনসার্ট আয়োজনের কথা জানান স্পিরিটস অফ জুলাই সংগঠনটি। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে কনসার্টের টিকিট বিক্রি করা হবে। আর্থিক স্বচ্ছতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্টজনদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে বলে জানান তারা। ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় প্রথমবার শপথ নিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কেরালার ওয়ানার আসনে নীতি নির্ধারক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেন 52 বছর বয়সী এই নেত্রী। এদিন প্রথম পার্লামেন্টে একসাথে উপস্থিত দেখা গেছে গান্ধী পরিবারের 3 সদস্য সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কাকে। লোকসভায় উত্তরপ্রদেশের রায়বেরেলি আসনে প্রিয়াঙ্কার ভাই রাহুল গান্ধী এবং পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য তাদের মা সোনিয়া গান্ধী। সম্প্রতি উপনির্বাচনে 4 লাখের বেশি ভোটের ব্যবধানে বাম নেত্রী স্যাথান মেকেরিকে হারিয়ে লোকসভার ওয়ানার আসনে জয়ী হন প্রিয়াঙ্কা। তার আগে এই আসনটি ছিল রাহুল গান্ধীর দায়িত্বে। চলতি বছরের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে রাহুল রায়বেরেলির দায়িত্ব নিলে শূন্য হয় ওয়ানার আসন। দুই সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একীভূত হবার পরিকল্পনা পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী। সিদ্ধান্তের প্রতিবাদে দেশ জুড়ে দেখা গেছে ব্যাপক বিক্ষোভ। রাজধানী তিবিলিসিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। এ সময় জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার ও লাঠিচার্জের মাধ্যমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। সম্প্রতি ইইউ অভিযোগ করে রাশিয়াপন্থী সিদ্ধান্ত গ্রহণ করছে জর্জিয়া সরকার। এর বিরোধিতা জানিয়ে ক্ষমতাসীন ড্রিম পার্টি অভিযোগ করে বিপ্লবের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে ইইউ। পাশাপাশি পিছিয়ে দেওয়া হয় একীভূত হবার পরিকল্পনা। সাম্প্রতিক জনজরিপ বলছে 80% জর্জিয়ান ইইউর সঙ্গে একীভূত হওয়া সমর্থন করেন। যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল সেই চুক্তি ভঙ্গ করছে বলে অভিযোগ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধবিরতি কার্যকরের পরদিনই লেবানন ইসরায়েল সীমান্তে দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা করেছে। দক্ষিণ সীমান্তে বসবাস করা লেবাননের সাধারণ মানুষ নিজেদের শহরে ফিরছেন ঠিকই, কিন্তু প্রবেশ করতে পারছেন না নিজ বাড়িতে। এদিকে লেবাননে ইসরায়েলের সেনা অভিযান বন্ধ হলেও গাজায় তা জোরদার হয়েছে। উত্তর আর দক্ষিণে সমানে বোমা হামলা হচ্ছে, ট্যাঙ্ক প্রবেশ করছে। উপত্যকায় একদিনেই প্রাণ গেছে 42 জনের। চলতি মাসে রাশিয়ার দ্বিতীয় ভয়াবহ হামলায় ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। ইউক্রেনের জ্বালানি খাতে ভয়াবহ হামলায় সারা দেশের বিভিন্ন স্থান এভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, পশ্চিমা আতাকামাস মিসাইল দিয়ে রুশ ভূখণ্ডে হামলার জবাব দেওয়া হচ্ছে কিয়েভকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার এই হামলা নজিরবিহীন। ইউক্রেনের বিভিন্ন শহরে এক রাতেই 200 ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইউক্রেন। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে উগান্ডায় নিহত কমপক্ষে 15 জন। শতাধিক নিহতের সন্ধানে চলছে উদ্ধার কাজ। দেশের রেডক্রস কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসে ধ্বংস হয়েছে 6টি গ্রামের 40টি বাড়ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পূর্বাঞ্চলীয় বুলামবুলি জেলা। অধিকাংশ প্রাণহানি এই জেলায় হয়েছে। ভূমিধসের কারণে ভেঙে গেছে রাস্তাঘাট ও সেতু, তাই অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। প্রায় 1 মাস ধরে অস্বাভাবিক বৃষ্টির কারণে উপচে পড়ছে নীল নদের পানি। এতে ঘন ঘন বন্যা দেখা দিচ্ছে উগান্ডায়। শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 13তে পৌঁছেছে। তবে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় হয়ে আঘাত হানছে না শ্রীলঙ্কায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গেলেও নিম্নচাপের কারণে দেশটির উত্তরাঞ্চলে 100 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলে বন্যার পানি নামতে শুরু করলেও বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এই বন্যার কারণে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটিতে ভয়াবহ ভূমিধস হয়েছে। প্রেসিডেন্ট আনুরা কুমারা দিশানায়কে পুলিশ আর সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দুর্গতদের উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নিতে। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি এখন ভারতের তামিলনাড়ুর দিকে অগ্রসর হচ্ছে।
ভয়াবহ বন্যার কবলে মালয়েশিয়ার বেশ কয়েকটি রাজ্য। এই পর্যন্ত মৃত্যু হয়েছে 3 জনের। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 80,000-এরও বেশি মানুষকে। এবারের বর্ষা মৌসুমে গেল 1 দশকের মধ্যে ভয়াবহ বন্যা হতে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এ পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 80,000-এরও বেশি মানুষকে। এবারের বর্ষা মৌসুমে গেল 1 দশকের মধ্যে ভয়াবহ বন্যা হতে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। দেশটির জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় 7টি রাজ্যে খোলা হয়েছে 467টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেলান্টান এবং তেলেঙ্গানা। মোতায়েন করা হয়েছে 82,000 নিরাপত্তা কর্মী। চলছে উদ্ধার কাজ। বন্যার কারণে পূর্ব উপকূলীয় অঞ্চলে বাতিল করা হয়েছে 9টি ট্রেনের শিডিউল। দুর্যোগ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দেশটির সরকার। 37,000 people from over 6 states are in need of assistance. Thailand have been forced to flee their home. Torrential rain and flooding across Southeast Asia. বিপিএল ফুটবলের উদ্বোধনী দিনের ম্যাচে বসুন্ধরা কিংসের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম আবাহনী। ম্যাচটিতে এই মুহূর্তে কিংস অ্যারেনায় আছেন সহকর্মী এসকে শাওন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন, উদ্বোধনী দিনে দর্শক সমাগম কেমন দেখছেন, আর ম্যাচে কাকে এগিয়ে রাখছেন? আমরা এই মুহূর্তে আছি বসুন্ধরা কিংস অ্যারেনায়, যেখানে চট্টগ্রাম আবাহনী এবং বসুন্ধরা কিংসের মধ্যকার খেলা চলছে। আজকে বিপিএলের উদ্বোধনী দিনের যে তৃতীয় ম্যাচ, আজকে সেই ম্যাচটি ফ্লাডলাইটের আলোতে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত বসুন্ধরা কিংস 1-0 গোলে এগিয়ে আছে। আর এর আগে আরও 2টি ম্যাচ শেষ হয়েছে। আজকের মাঠে যে দর্শক সমাগমের কথা আপনি জিজ্ঞেস করছিলেন, যে আজকের ম্যাচে কিন্তু খুব একটা দর্শক দেখা যাচ্ছে না। যদিও আজকে উদ্বোধনী দিন, বিশেষ করে বসুন্ধরা কিংস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের সমর্থকই এখানে আছে। আর পক্ষান্তরে যে চট্টগ্রাম আবাহনী খেলছে, তাদের আসলে তেমন সমর্থক আমরা আসলে দেখতে পাচ্ছি না, বা তাদের যে একটা সমর্থক গোষ্ঠী, সেই সমর্থক গোষ্ঠী কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে চট্টগ্রাম আবাহনী কিন্তু একটা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছে। তাদের যেই দল গুছানোর যে বিষয়টা, এবারের বিপিএলে কিন্তু তারা খেলতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ বা একটা শঙ্কা জেগেছিল। বিশেষ করে তাদের যে আগের যারা ফাউন্ডার, যারা ফান্ডিং করতেন পুরো টিমের, যারা অনুদান দিতেন খেলার জন্য, বিপিএল বলেন বা স্বাধীনতা কাপ বা ফেডারেশন কাপ, সেই যেই ডোনার বা যেই অনুদানকারী যারা ছিলেন, তারা না থাকার কারণে তারা একটা শঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছে। তারা পুরো মৌসুম আসলে শেষ করতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা শঙ্কা রয়েছে। বিশেষ করে জাতীয় ফুটবল দলের সাবেক যে 2 অধিনায়ক জাহিদ হাসান এমিলি এবং মামুনুল, এই 2 জন মিলেই কিন্তু আসলে তাদের জন্য ফান্ড ম্যানেজ করেছে, বা তারা জানিয়েছে যে এই পুরোটা মৌসুম তারা শেষ করতে পারবে কিনা সেটা নিয়ে তারা শঙ্কার মধ্যে রয়েছে। তাছাড়াও তাদের যে প্লেয়ার রয়েছে, তাদের অধিকাংশ প্লেয়ারেরই যে সাইনিং মানি, সেই সাইনিং মানি কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি তাদের। আমরা দেখছিলাম যে 1জন মাত্র বিদেশি প্লেয়ার নিয়ে আজকে তারা খেলছে। পক্ষান্তরে বসুন্ধরা কিংস একদম তাদের যে পেশাদারিত্বের যে চূড়ান্ত ধাপ, সেটা কিন্তু তাদের দলের মধ্যে রয়েছে। সেজন্য তারা খুব শক্ত টিম। বিশেষ করে তারা গত 5 বারের বিপিএলের টানা চ্যাম্পিয়ন হয়েছে। ইভেন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবারের আসরের মধ্যে। সেই ক্ষেত্রে তারা অনেক এগিয়ে রয়েছে। তো আজকে যদি আসলে কোনো অঘটন না ঘটে, সেই আজকের ম্যাচটিতে কিন্তু বসুন্ধরা কিংসই জেতার সম্ভাবনা বেশি। নোমান, আপনার মাধ্যমে আরেকটি তথ্য আমরা জানিয়ে দিতে চাই। আজকে যে 2টা ম্যাচ হয়েছে, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং যে ওয়ান্ডারার্স, তারা 6-0 গোলে মোহামেডান জিতেছে। আর মুন্সিগঞ্জে আরেকটি ম্যাচ হয়েছে, সেখানে 2-1 গোলে ব্রাদার্স ইউনিয়ন জিতেছে ফকিরেরপুল ইয়াংসের বিপক্ষে। নোমান, শুরু হয়েছে বিপিএলের 17তম আসর। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এসকে শাওন। চলে যাচ্ছি পরের খবরে। ক্রিকেটের খবর। দল হিসেবে আয়ারল্যান্ডের চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। আর সিনিয়র কয়েকজন ক্রিকেটার দলে ফেরায় ব্যাটিং অর্ডারের উন্নতির কথা জানান নারী দলের ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক। শনিবার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইতিমধ্যে প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে জ্যোতি নাহিদারা। ম্যাচের আগে শুক্রবার মিরপুরে অনুশীলন করেছে পুরো দল। প্রথম ওয়ানডেতে ব্যাটারদের বেশ কিছু ডট বল হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। যদিও ব্যাপারটি নিয়ে খুব বেশি চিন্তিত নন ব্যাটিং কোচ। এছাড়া একজন পেসার নিয়ে দল সাজানোর কারণও জানান তিনি। মেয়েদের ক্রিকেটে ডট বল হবে, এবং এই টাইপের উইকেটের ডট বলের রেশিওটা হওয়াটাই স্বাভাবিক। বাট একটা পজিটিভ দিকও আমার বলতে হবে যে আমরা কিন্তু ওই যে 252 রেকর্ডের মধ্যেও কিন্তু আরেকটা রেকর্ড, যে আমরা ফার্স্ট টাইম 27 বাউন্ডারি মেরেছি। বাট এই বাউন্ডারিটা অপশনটা আমাদের একটু বাড়ছে। সো হোপ নেক্সট 2 ম্যাচেও আমরা সেম ধারাবাহিকতা ধরে রাখবো। অনেক বড় গ্যাপ দেওয়ার পরে আমরা ওয়ানডে খেলতেছি, 250+ ফার্স্ট টাইম। এটা বুস্ট আপ করে যে আয়ারল্যান্ডের সাথে আমাদের যদি ম্যাচ হিসাব করেন, যে উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড। দীর্ঘ 18 বছর পর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। T20 ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নেয়
লাল ও সবুজ দুইটি দল। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম। এছাড়া বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম অংশ নেন টুর্নামেন্টে। পরে খেলার উদ্বোধন করেন তারা। এ সময় কুমিল্লা বিভাগীয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার খেলোয়াড়রা। এ সময় বিনা টিকেটে খেলা উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত হন দর্শকরা। আমরা ধীরে ধীরে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন লেভেল পর্যন্ত দিয়ে দিব। এটার অন্যতম কারণ হচ্ছে, জানেন যে যুব সমাজ গত 17 বছর ধরে এই স্বৈরাচার আমলে যেভাবে মাদকের দিকে চলে গিয়েছে, আমরা সেই যুব সমাজকে মাটি ফিরিয়ে এনে চাই যে খেলাধুলার মাধ্যমে যাতে একটি সুস্থ সুন্দর জাতি যাতে আমরা গড়ে তুলতে পারি। ডারবান টেস্ট প্রসঙ্গ, বাঁহাতি বোলারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে টেস্টে 100 উইকেট নিলেন শ্রীলঙ্কান প্রভাত জয়সূরিয়া। ডারবান টেস্টের প্রথম ইনিংসে নিয়েছিলেন 2 উইকেট। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ওপেনার টনি ডি জর্জিকে আউট করে এই কীর্তি গড়েন তিনি। সাদা পোশাকে সবচেয়ে কম ম্যাচে 100 উইকেট নেওয়ার রেকর্ড ছিল কলিন ব্লাইথের। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার এই রেকর্ড ছুঁয়েছিলেন 19 ম্যাচে। সেই রেকর্ড ভেঙে এবার 17 ম্যাচে 100 উইকেট নিলেন প্রভাত জয়সূরিয়া। টেস্টে সব মিলিয়ে জয়সূরিয়ার চেয়ে কম ম্যাচে 100 উইকেট নিয়েছেন কেবল জর্জ লোম্যান। 1896 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র 16 টেস্ট খেলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।